তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 3টে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় পরিবারের প্রধান বৈশিষ্ট্য বা ভারতে পরিবারের বৈশিষ্ট্যগুলি কী কী বা বৈশিষ্ট্য আলোচনা করো। এইভাবে প্রশ্ন আসতে পারে। 5 নম্বরের প্রশ্ন কিভাবে অ্যান্সার করবে। ভূমিকা। ভারতীয় সমাজ ব্যবস্থার একটি অন্যতম মূল ভিত্তি হলো পরিবার। সমাজবিজ্ঞানী ম্যাকইভার ও পেজ এর মতে পরিবার হলো একটি সর্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। ভারতবর্ষে পরিবার শুধু একটি বাসস্থানের জায়গা নয়, বরং এটি ধর্মীয়, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য বন্ধন। এবার ভারতীয় পরিবারের প্রধান বৈশিষ্ট্য প্রথমেই আছে যৌথ পরিবারের প্রাধান্য। ঐতিহ্যগতভাবে ভারতীয় পরিবার বলতে মূলত যৌথ পরিবারকে বোঝায়, যেখানে একাধিক প্রজন্মের সদস্য একত্রে বসবাস করে, এক সম্পত্তির অংশীদার হয় এবং এক রান্নাঘরের খাবার খায়। 2 নম্বর হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। ভারতের অধিকাংশ পরিবারই পিতৃতান্ত্রিক, অর্থাৎ পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্যই পরিবারের প্রধান বা কর্তা হিসাবে গণ্য হন এবং সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হন। তারপরে হচ্ছে দেখো, ধর্মীয় ও সংস্কারগত ভিত্তি। ভারতীয় পরিবার ধর্মীয় আচার অনুষ্ঠান এবং প্রথার দ্বারা গভীরভাবে নিয়ন্ত্রিত। বিবাহ, নামকরণ, অন্নপ্রাশন, শ্রাদ্ধানুষ্ঠানের মতো বিভিন্ন ধর্মীয় রীতিনীতি পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ককে এক সূত্রে বেঁধে রাখে। তারপরে হচ্ছে কি, বিবাহ নামক প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা। ভারতীয় পরিবার প্রধানত বিবাহ নামক পবিত্র সামাজিক চুক্তির ওপর নির্ভরশীল। হিন্দু সমাজে বিবাহকে একটি অলঙ্ঘনীয় সংস্কার এবং দুটি পরিবারের দীর্ঘস্থায়ী মিলন হিসাবে দেখা হয়। তারপর হচ্ছে কি, পারস্পরিক নির্ভরশীলতা ও সামাজিক নিরাপত্তা। ভারতীয় পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা অত্যন্ত প্রবল। এটি সমাজে বৃদ্ধ, শিশু, অসুস্থ ও কর্মক্ষমতাহীন সদস্যদের জন্য একটি নির্ভরযোগ্য সামাজিক, মানসিক ও অর্থনৈতিক আশ্রয়স্থল হিসাবে কাজ করে। এবার উপসংহারটা তোমরা দেখে নাও। পরের প্রশ্নের উত্তরে যাচ্ছি। পরের প্রশ্ন আছে জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, বা তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনতে চাও, সেক্ষেত্রেও তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য। প্রথমেই আছে ভূমিকা। সমাজবিজ্ঞানে সামাজিক স্তরবিন্যাসের 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপ হলো জাতি এবং শ্রেণী। যদিও উভয় ধারণাই সমাজকে বিভিন্ন স্তরে বিভক্ত করে এবং মানুষের সামাজিক অবস্থান নির্ধারণ করে, তবে এদের প্রকৃতি, ভিত্তি এবং কাঠামোগত বৈশিষ্ট্যের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। এবার পার্থক্য কি বলা হচ্ছে? প্রথম পয়েন্ট হচ্ছে নির্ধারণের ভিত্তি। জাতি ব্যবস্থা সম্পূর্ণভাবে জন্মভিত্তিক বা আরোপিত মর্যাদা। একজন ব্যক্তি যে জাতিতে জন্মগ্রহণ করে আজীবন তাকে সেই জাতির সদস্য থাকতে হয়। অন্যদিকে শ্রেণী ব্যবস্থা হলো অর্জিত মর্যাদা, যা নির্ধারিত হয় ব্যক্তির মেধা, শিক্ষা, পেশা, আয়, সম্পদের ওপর ভিত্তি করে। তারপর গতিশীলতার ক্ষেত্রে কি বলা হচ্ছে? জাতি ব্যবস্থায় সামাজিক গতিশীলতা কঠোরভাবে নিয়ন্ত্রিত। এটি একটি বদ্ধ ব্যবস্থা। চাইলেই কেউ নিজের জাতি পরিবর্তন করতে পারে না। কিন্তু শ্রেণী ব্যবস্থায় একজন ব্যক্তি নিজ চেষ্টায় বা ব্যর্থতায় এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে স্থানান্তরিত হতে পারেন। এটি একটি উন্মুক্ত ব্যবস্থা। তারপর বিবাহ ব্যবস্থা। দেখো, জাতি ব্যবস্থা মূলত অন্তঃবিবাহ নীতির ওপরে নির্ভরশীল, অর্থাৎ নিজ জাতির বাইরে বিবাহ প্রথাগতভাবে নিষিদ্ধ। তবে শ্রেণীর ক্ষেত্রে এমন কোনো কঠোর নিয়ম নেই। এক শ্রেণীর মানুষের সাথে অন্য শ্রেণীর মানুষের বিবাহ বা মেলামেশা সম্পূর্ণ স্বাধীন। তারপর পেশাগত স্বাধীনতা। ঐতিহ্যগত জাতি ব্যবস্থায় পেশা সাধারণত বংশানুক্রমিক হয় এবং পেশার পরিবর্তনের সুযোগ অত্যন্ত সীমিত থাকে।
অপরদিকে আধুনিক শ্রেণী ব্যবস্থায় ব্যক্তির ইচ্ছা, দক্ষতা, যোগ্যতা অনুযায়ী স্বাধীন পেশা নির্বাচনের সুযোগ থাকে। তারপর হচ্ছে ব্যাপ্তি ও ধারণা। জাতি ব্যবস্থার মূলত ভারতীয় উপমহাদেশের একটি বিশেষ বৈশিষ্ট্য, যা ধর্মীয় পবিত্রতা, অপবিত্রতা ধারণার সাথে গভীরভাবে যুক্ত। কিন্তু শ্রেণী একটি সর্বজনীন ব্যবস্থা, যা মূলত অর্থনৈতিক উপাদানের ওপর ভিত্তি করে সমগ্র বিশ্বের সমাজেই বিদ্যমান। তারপরে উপসংহারটা দেখে নাও। এবারে তৃতীয় প্রশ্ন, আজকে ক্লাসে শেষ প্রশ্ন, প্রভাবশালী জাতি অর্থাৎ ডমিনেন্ট কাস্ট বলতে কি বোঝো? দেখে নাও। প্রথমেই ভূমিকা। ভারতীয় সমাজ ব্যবস্থায় গ্রামীণ ক্ষমতার কাঠামো এবং জাতিভেদের গতিশীলতা বুঝতে প্রভাবশালী জাতির ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রখ্যাত ভারতীয় সমাজতাত্ত্বিক এম.এন. শ্রীনিবাস 1959 সালে মহীশূরের রামপুরা গ্রামের ওপর তার গবেষণায় সর্বপ্রথম এই ধারণাটি তুলে ধরেন। তার মতে গ্রামীণ সমাজের ক্ষমতা কেবল উচ্চবর্ণের হাতে কক্ষিগত থাকে না, বরং নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে অন্য জাতিগুলিও সমাজে আধিপত্য বিস্তার করতে পারে। এবার প্রভাবশালী জাতি দেখো, এমন বলছে এম.এন. শ্রীনিবাসনের মতে কোনো একটি জাতি বা কাস্ট তখনই প্রভাবশালী জাতি হিসেবে পরিগণিত হয় যখন তাদের মধ্যে কয়েকটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। প্রথমত অর্থনৈতিক ক্ষমতা, যা মূলত আবাদযোগ্য বিপুল পরিমাণ জমির মালিকানা, আবাদ মানে যেগুলোতে আবাদি করা যাবে অর্থাৎ চাষযোগ্য, ঠিক আছে, জমির মালিকানার ওপর নির্ভরশীল। দ্বিতীয়ত রাজনৈতিক ক্ষমতা এবং সংখ্যাগত গরিষ্ঠতা, অর্থাৎ সেই গ্রামে বা অঞ্চলে ওই জাতির মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হতে হবে। তৃতীয় হচ্ছে স্থানীয় জাতি কাঠামোয় তাদের অবস্থান খুব নিচু হলে চলবে না, বরং একটি সম্মানজনক বা মধ্যম স্তরে অবস্থান থাকতে হবে। পরবর্তীকালে শ্রীনিবাস এর সাথে আধুনিক শিক্ষা লাভ এবং আধুনিক পেশা বা সরকারি চাকরিতে নিযুক্তর বিষয়টি যুক্ত করেন। যখন কোনো একটি নির্দিষ্ট জাতি এই সমস্ত বা এর বেশিরভাগ বৈশিষ্ট্যের অধিকারী হয়, তখন তারা গ্রামের অন্যান্য জাতিগুলির ওপরে নিজেদের নিরঙ্কুশ প্রভাব বিস্তার করে। গ্রামের বিভিন্ন বিবাদ মেটানো, পঞ্চায়েত ব্যবস্থা নিয়ন্ত্রণ, স্থানীয় আঞ্চলিক রাজনীতিতে এরা নির্ণায়কের ভূমিকা পালন করে। তারপর উদাহরণস্বরূপ কি বলা হচ্ছে দেখো, উদাহরণস্বরূপ গুজরাটের পাটিদার, কর্ণাটকের লিঙ্গায়ত বা ভোক্কালিগা, অন্ধ্রপ্রদেশের রেড্ডি কিংবা উত্তর ভারতের জাট ও যাদবদের কথা বলা যায়। এরা ঐতিহ্যগতভাবে সর্বোচ্চ বর্ণ না হয়েও নিজ নিজ অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে প্রবল ক্ষমতাশালী। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করবে। আর ভালো নম্বর পেতে গেলে এইভাবে প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের গুছিয়ে লিখতে হবে।